অষ্টম শ্রেণীর ভূগোল ক্লাসে সকল ছেলেকে স্বাগত জানাই। দেখো, আমরা আগের দিন আলোচনা করছিলাম উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক বিভাগগুলি সম্পর্কে। আগের দিন পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে বলা হয়েছে আমাদের। আজ আমরা পরবর্তী ভূপ্রাকৃতিক বিভাগগুলি সম্পর্কে জানব। প্রথমেই বলছি কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কে। দেখো, শিল্ড কথার অর্থ হচ্ছে বর্মভূমি। অর্থাৎ বর্ম কিসে ব্যবহার করা হয় না, যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের আঘাত থেকে নিজেকে প্রতিহত করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়, গোলাকার শস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সেই গোলাকার অস্ত্রটিকে বলা হয়, প্রতিরক্ষামূলক অস্ত্রটিকে বলা হয় বর্ম। ঠিক আছে, বা বর্ম প্রতিহত করে শত্রুপক্ষের আঘাত থেকে নিজেকে। এখানে কানাডীয় কথার সঙ্গে শিল্ড কথাটি যুক্ত করা হয়েছে। অর্থাৎ কিনা এই কানাডীয় শিল্ড অঞ্চলটি প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা গঠিত। পৃথিবী যখন প্রথম উত্তপ্ত অবস্থা থেকে শীতল হয়ে কঠিন হয়ে প্রাথমিক আগ্নেয় শিলার সৃষ্টি করেছে, সেই আগ্নেয় শিলার অংশবিশেষ, প্রাথমিক আগ্নেয় শিলার অংশবিশেষ এই কানাডার এই অঞ্চলে অবস্থান করছে এবং যা বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের হাত থেকে নিজেকে এখনও পর্যন্ত তার পূর্বের বৈশিষ্ট্য রক্ষা করে রেখেছে। সেই জন্যই এই অঞ্চলকে বলা হয় শিল্ড অঞ্চল। কানাডাতে অবস্থান করছে, তাই এটি কানাডীয় শিল্ড অঞ্চল। এবার ছবিটার দিকে তাকাও। হাডসন উপসাগর উত্তর দিকে দেখতে পাচ্ছ, ঘোড়ার খুরের আকৃতি বিশিষ্ট যে উপসাগরটি রয়েছে উত্তর আমেরিকা, সেটি হচ্ছে হাডসন উপসাগর। এই হাডসন উপসাগরকে ঘিরে রয়েছে কানাডিয়ান শিল্ড অঞ্চলটি। এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি অতি প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা গঠিত এবং বহুদিন আগে এটি উচ্চভূমি রূপে অবস্থান করত, কিন্তু বর্তমান দিনে তা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমির রূপ নিয়েছে। এবার ক্ষয়প্রাপ্ত হয়েছে কিসের দ্বারা? দেখো, এই অঞ্চলটির অক্ষাংশগত অবস্থান হচ্ছে অনেক উঁচুতে, অর্থাৎ সুমেরু বৃত্ত বা 66.5 ডিগ্রি অক্ষরেখার খুব কাছাকাছি অবস্থান করছে এই অঞ্চলটি। অর্থাৎ অবস্থানের ভিত্তিতে এই অঞ্চলটিতে সারা বছরই হিমাঙ্কের নিচে তাপমাত্রা প্রায় লক্ষ্য করা যায়। অর্থাৎ অঞ্চলটি প্রায়শই বরফে আচ্ছাদিত থাকে। আর বরফে আচ্ছাদিত থাকার জন্য এই অঞ্চলটিতে হিমবাহের প্রাধান্য দেখা যায়, আর হিমবাহের দ্বারা ক্ষয়ীভূত হয়ে এই অঞ্চলটির ক্রমাগত নিম্নভূমি বা মালভূমির রূপ নিয়েছে। এবার এই কানাডিয়ান শিল্ড অঞ্চলকে অনেক সময় লরেন্সীয় মালভূমি নামেও চিহ্নিত করা হয়। ছবিতে উল্লেখ করা আছে, দেখো, লরেন্সীয় মালভূমি। এই লরেন্সীয় মালভূমির উত্তর দিকটিকে বলা হয় ল্যাব্রাডর বা লাব্রাডর মালভূমি। কানাডিয়ান শিল্ড অঞ্চলেরই এটি একটি অংশ। অর্থাৎ কানাডিয়ান শিল্ড অঞ্চলের পূর্ব দিকে অবস্থান করছে লাব্রাডর মালভূমি, আর তার দক্ষিণ দিকে অবস্থান করছে লরেন্সীয় মালভূমি। আর লরেন্সীয় মালভূমি, লাব্রাডর মালভূমি, সাথে সাথে হাডসন উপসাগরের তীরবর্তী যে বিস্তীর্ণ মালভূমি অঞ্চল, পুরোটা নিয়ে একসাথে বলা হয় কানাডিয়ান শিল্ড অঞ্চল। এই অঞ্চলটি প্রিক্যাম্ব্রিয়ান যুগের আগ্নেয় শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, এবং এই অঞ্চলটি হিমবাহের দ্বারা ক্ষয়ীভূত হয়ে বর্তমানে মালভূমির রূপ নিয়েছে। তাহলে এই গেল কানাডিয়ান উচ্চভূমি অঞ্চলটা বা কানাডিয়ান শিল্ড অঞ্চল। এরপর এই কানাডিয়ান শিল্ড অঞ্চলের পরে যে ভূপ্রাকৃতিক বিভাগটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চল। এবার পরের ছবিটার দিকে খেয়াল করো। পরের ছবিটাতে দেখানো হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চল। এই মধ্যভাগের সমভূমি অঞ্চল কিভাবে অবস্থান করছে? এর পশ্চিম দিকে রয়েছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, পূর্ব দিকে রয়েছে পূর্বের উচ্চভূমি অঞ্চল, আর মাঝখানটাতে উত্তর দিকে রয়েছে কানাডিয়ান শিল্ড অঞ্চল, আর মাঝখানে অবস্থান করছে এই মধ্যভাগের সমভূমি অঞ্চল, যেটি বিস্তৃত হয়েছে প্রায় উত্তর দিকে একেবারে কানাডিয়ান শিল্ড অঞ্চলের পশ্চিমে
একেবারে উত্তরে সুমেরু মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ দিকে মেক্সিকো উপসাগর পর্যন্ত একটি বিশাল অঞ্চল জুড়ে এই সমভূমি অঞ্চলটি অবস্থান করছে। দেখো মানচিত্রে যে অংশটি আমি এখানে চিহ্নিত করেছি সেই অঞ্চলটিকে বলা হচ্ছে বৃহৎ সমভূমি অঞ্চল বা গ্রেট প্লেন, বা বলা যায় মধ্যভাগের সমভূমি অঞ্চল। এবার মধ্যভাগের সমভূমি অঞ্চল কি কি ভূপ্রাকৃতিক বিভাগ উপবিভাগ নিয়ে গঠিত হয়েছে সেগুলি এবার আলোচনা করব। এই মধ্যভাগের সমভূমি অঞ্চল একটা বিশাল অঞ্চল, তাই জন্য এই অঞ্চলটিকে আবার কতগুলি উপবিভাগে ভাগ করা যায়। যেমন এই অঞ্চলটি 4টি উপবিভাগ দ্বারা গঠিত। প্রথমত হচ্ছে সেন্ট লরেন্স নদী অববাহিকার সমভূমি, যেটি অবস্থান করছে একেবারে পূর্ব দিকে, পূর্বের উচ্চভূমি অঞ্চল, আর ঠিক কানাডিয়ান শিল্ড অঞ্চলের মাঝখানের অংশটি দিয়ে সেন্ট লরেন্স নদী গেছে, যেটি পঞ্চহ্রদ অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, ইরি অন্টারিও হ্রদের হ্রদ থেকে সৃষ্টি হয়েছে এবং গিয়ে পতিত হয়েছে লাব্রাডর উপসাগরে। ঠিক আছে, বা গালফ অফ সেন্ট লরেন্স, এই উপসাগরে গিয়ে পতিত হয়েছে সেন্ট লরেন্স নদীটি। এরপরে এই সেন্ট লরেন্স নদীর দুই পাশে পলি সমৃদ্ধ হয়ে বা পলি জমা হয়ে যে সমভূমিটি সৃষ্টি করেছে তাকে বলা হচ্ছে সেন্ট লরেন্স নদী অববাহিকার সমভূমি। এরপরে যে অঞ্চলটি রয়েছে দেখো নীল রঙের একটি হ্রদ অঞ্চল দেখানো হয়েছে, যে হ্রদ অঞ্চলটিকে বলা হয় পঞ্চহ্রদ অঞ্চল। এখানে 5টি হ্রদ রয়েছে: সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও। এর মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ, যেটি পৃথিবীর সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ। আর এই হ্রদের দক্ষিণ তীরের যে অংশটি হচ্ছে সেই অঞ্চলটি হচ্ছে এই হ্রদ অঞ্চলের সমভূমি। এরপরে রয়েছে প্রেইরি সমভূমি অঞ্চল। মধ্যভাগের একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সমভূমি অঞ্চলটি অবস্থিত। এই সমভূমি অঞ্চলটিতে মোটামুটি তৃণভূমি দেখা যায়, তাই এই তৃণভূমিটিকে আবার বলা হয় প্রেইরি তৃণভূমি অঞ্চল। মধ্যভাগের একটা বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করছে এই প্রেইরি তৃণভূমি অঞ্চলটি। আর রয়েছে যে উপবিভাগটি সেটি হচ্ছে মিসিসিপি মিসৌরি নদীর অববাহিকা সমভূমি। মিসিসিপি মিসৌরি নদী হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী এবং এটি পূর্ব দিকের উচ্চভূমি আর পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যবর্তী অংশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং বিস্তীর্ণ অঞ্চলে পলি সঞ্চয় করে এই সমভূমিটি সৃষ্টি করেছে, যার দক্ষিণ দিকে পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বদ্বীপটিও কিন্তু এই সমভূমিরই অন্তর্গত। তাহলে এই হচ্ছে 4টি উপবিভাগ মধ্যভাগের সমভূমি অঞ্চলের। এই মধ্যভাগের সমভূমি অঞ্চলটির ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো এবার কি কি বলছি দেখো। এই অঞ্চলটি পুরোপুরি সমতল নয়, কোথাও কোথাও মাঝে মাঝে পাহাড়, টিলা, নিম্ন মালভূমি এগুলি দেখা যায়, অর্থাৎ মোটের ওপর বলা যায় যে অঞ্চলটি তরঙ্গায়িত বা ঢেউ খেলানো প্রকৃতির। উত্তর দিকে যে হাডসন উপসাগরকে বেষ্টন করে কানাডিয়ান শিল্ড অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলটির দক্ষিণ দিকে অবস্থান করছে এই সমভূমি অঞ্চলটি। পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চল, তার দক্ষিণ দিকটি হচ্ছে এই বৃহৎ সমভূমি অঞ্চল এবং এই সমভূমি অঞ্চলটি দীর্ঘদিন ধরে উত্তর দিকের বিশেষত যে অংশটি সেটি দীর্ঘদিন ধরে ওই হিমবাহের ক্ষয়কার্যের ফলে একেবারে সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। আর এই সমপ্রায় ভূমিটিতে হিমবাহের ক্ষয়কার্যের দরুন সৃষ্ট অসংখ্য ছড়ানো ছিটানো হ্রদ এই অঞ্চলে অবস্থান করতে দেখা যায়। দেখো ছবিতে দেখাচ্ছি, একটা ছবি পাঠাচ্ছি, সেই ছবিটাতে দেখো অসংখ্য ছোট ছোট হ্রদ এই অঞ্চলটিতে বিস্তৃত রয়েছে। আর এই হ্রদগুলি বিশেষত সৃষ্টি হয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে। যেমন কিছু হ্রদের নাম রয়েছে উইনিপেগ, গ্রেট বিয়ার, আথাবাস্কা, গ্রেট স্লেভ। এই হ্রদগুলি এই অঞ্চলটিতে অবস্থান করছে।
এছাড়াও হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে পঞ্চহ্রদের কথা বললাম, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও, এই হ্রদগুলিও কিন্তু এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। তাহলে এই পুরো অঞ্চলটা হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চল। এবার লাস্ট যে ভূপ্রাকৃতিক বিভাগটি আমি বলবো সেটি হচ্ছে পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চল। এই পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চলের অবস্থান দেখো, উত্তর দিকে লাব্রাডর থেকে দক্ষিণ দিকে আলাবামা পর্যন্ত এই উত্তর আমেরিকা মহাদেশের সমগ্র পূর্ব ভাগ জুড়ে এই পূর্বের উচ্চভূমি অঞ্চলটি অবস্থান করছে। এই উচ্চভূমিটি তিনটি উচ্চভূমি নিয়ে গঠিত। উত্তর দিকে রয়েছে লাব্রাডর মালভূমি, যেটাকে আমরা কানাডিয়ান মালভূমিরও অংশ বিশেষ বলা যায়। কোনো কোনো বইতে তোমরা উল্লেখযোগ্যভাবে পাবে যে লাব্রাডর মালভূমিকে অনেক সময় কানাডিয়ান শিল্ড অঞ্চলেরই একটি অংশ হিসেবে ধরা হয়। ঠিক আছে, তো তোমাদের বইতে এখানে আলোচনা করা হয়েছে যে লাব্রাডর মালভূমিটি পূর্ব দিকের উচ্চভূমির অংশ হিসেবে। ঠিক আছে, তাহলে তোমরা বইতে এইভাবেই পড়তে পারো, এইভাবেও পড়তে পারো যে পূর্বের উচ্চভূমির একটি অংশ হচ্ছে উত্তরের লাব্রাডর মালভূমি, অথবা আমি যেমন প্রথমবারে আলোচনা করলাম যে এটি একটি কানাডিয়ান শিল্ড অঞ্চলেরই অংশ, অর্থাৎ লাব্রাডর মালভূমি, লরেন্সীয় মালভূমি আর কানাডিয়ান শিল্ড অঞ্চল, এই পুরোটা নিয়ে হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চল। তখন তাহলে পূর্বভাগের উচ্চভূমি থেকে লাব্রাডর মালভূমিটিকে বাদ দেবে। আর যদি তোমরা বই অনুসারেই পড়ো তাহলে এইভাবেই পড়বে যে লাব্রাডর মালভূমি আর মধ্যভাগের নিউ ইংল্যান্ড উচ্চভূমি আর সবার দক্ষিণ দিকে অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল, এই তিনটে অঞ্চল নিয়ে হচ্ছে পূর্ব দিকের উচ্চভূমি। ঠিক আছে, কোনো কনফিউশন রেখো না। যেহেতু এই লাব্রাডর মালভূমিটি লরেন্সীয় মালভূমির উত্তর দিকে অবস্থান করছে, একেবারে ওর সঙ্গে সংযুক্ত অবস্থাতে, তাই এটাকে কানাডিয়ান শিল্ড অঞ্চলের অংশবিশেষও বলা যায়। আবার যেহেতু এটি পূর্ব দিক জুড়ে অবস্থান করছে, আমরা পূর্বের উচ্চভূমি আলাদাভাবে আলোচনা করছি, তাই এটাকে আমরা এইভাবেও আলোচনা করতে পারি যে উত্তরে লাব্রাডর মালভূমি, মধ্যভাগের নিউ ইংল্যান্ড উচ্চভূমি আর দক্ষিণ দিকের অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল মিলে হচ্ছে পূর্ব দিকের উচ্চভূমি। ঠিক আছে, এবার অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, যার গঠন কাজ শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে তা বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে একটি উচ্চভূমির রূপ নিয়েছে এবং এই পার্বত্য অঞ্চলের বেশিরভাগ স্থানেরই উচ্চতা 2000 মিটারেরও কম। অ্যাপেলেশিয়ানের ব্লু রিজ পর্বতের মাউন্ট মিশেল, যার উচ্চতা হচ্ছে 2037 মিটার, সেটি হচ্ছে এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। আর সেন্ট লরেন্স নদী অববাহিকা এই অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে। দেখো, সেন্ট লরেন্স নদীটি অবস্থান করছে একেবারে কানাডিয়ান শিল্ড অঞ্চল আর এই পূর্ব দিকের উচ্চভূমির মাঝখান জুড়ে, অর্থাৎ এই দুটো অঞ্চলকে পৃথক করেছে এই সেন্ট লরেন্স নদী অববাহিকাটি। তাহলে এই হচ্ছে আমাদের ভূপ্রাকৃতিক বিভাগ সংক্রান্ত আলোচনা। ধন্যবাদ।